আমরা এই হামলা, এই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা এই যুদ্ধ পরিচালনা করব মিডিয়ার মধ্য দিয়ে, আমরা এই যুদ্ধ পরিচালনা করব আইনের মধ্য দিয়ে। প্রবেশ করতে পারি না। তারা বিদেশে থাকেন, বিভিন্ন স্তরে বসবাস করেন, উচ্চতর ডিগ্রি অর্জন করেন, তারাও দেশে এসে কখনো চাকরি করতে পারে না। যার ফলে একটা অমানবিক, অসহনীয়, একটা বঞ্চনার শিকারগ্রস্ত জীবনযাপন তারা অতিবাহিত করে। দেখা যায় চাকরির বয়স শেষ হয়ে গেছে, অনেক সময় তারা কখনো আত্মহত্যার প্ররোচনা হয়, কখনো অন্যায় কাজ করতে বাধ্য হয়। তাদের মানবতার জীবনযাপনের কারণে সমাজ, পরিবার ও রাষ্ট্র সকল ব্যবস্থায় তাদেরকে বঞ্চনার শিকার হতে হয়। এই বঞ্চনার পরিপ্রেক্ষিতে 2012 সালে আমরা এই আন্দোলন শুরু করি। আমাদের সিনিয়র বড় ভাই যারা ছিল, এখনো আছেন আমাদের আন্দোলনের সহযোদ্ধা হিসেবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মাঠে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে থাকেন। আমরা কিন্তু থেমে থাকতেছি না, আপনাদের অনুপ্রেরণায় আজকেও পর্যন্ত আমরা এই রাজুতে আসছি। এখন আমি আমার মূল বক্তব্য ফিরে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন বিগত সরকারগুলো যেভাবে নির্বাচন করেছে, এক্ষেত্রে ডিপ স্টেট নামের একটা অংশ বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। ডিপ স্টেট বলতে আমরা শিক্ষিত সমাজ ভালো করেই জানি, ডিপ স্টেট বলতে সরকারের বিভিন্ন প্রশাসনে বিভিন্ন আমলাতন্ত্রকে বোঝানো হয়। এরা এদের দুর্নীতির কারণে, এরা এদের নিজেদের মতন দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে। তাদের দুর্নীতির ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। দেখা যায় একজনের বেতন 80,000 টাকা, সে দুর্নীতি করে বসে আছে হাজার হাজার কোটি টাকা। কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার বিভিন্ন এলাকায় এরা দুর্নীতির অর্থ পাচার করে থাকে। এরা সরকারের, নির্বাচিত সরকারের থেকেও বড় সরকার হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকে, কারণ এরা দীর্ঘ সময় এদেশে চাকরিরত অবস্থায় থাকে এবং এদেশের সাধারণ জনগণ, এদেশের শিক্ষিত যুব সমাজকে বিভিন্নভাবে এরা বঞ্চিত করে থাকে। তারই একটা বঞ্চনার একটা উদাহরণ হচ্ছে এই চাকরির বয়সসীমা 32 করা। বিভিন্ন সময় আপনারা দেখেছেন, আমরা সবাই সম্মিলিতভাবে এই আন্দোলনের ক্ষেত্রে 35 চেয়েছিলাম আজ থেকে 12 বছর আগে, কিন্তু আমরা জানি আন্তর্জাতিক বয়সসীমা স্ট্যান্ডার্ড 40-এর নিচে কোথাও নাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যাকে এই সরকারও কিছুটা মেনে চলে, অনুগত থাকে, সেখানেও কিন্তু 40-এর নিচে কোথাও বয়সসীমাটা নাই। তো আমরা সেই উপলক্ষে এই গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করেছিলাম, এই গভর্নমেন্টের বিরোধী দলের কাছে আমরা অনুরোধ করেছিলাম, আপনারা চাকরির বয়স 40 করবেন। চাকরির বয়স 40 করলে এদেশের যুব সমাজ বিভিন্ন কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে চাকরিতে প্রবেশ করবে। কিন্তু এই গভর্নমেন্ট এই আমলাদের কথা শুনলেন, আমাদের কথা শুনলেন না। কারণ এরা চায় চাকরিতে বয়স যদি বৃদ্ধি হয়, এই যুব সমাজ ঘুষ বা দুর্নীতি করে কখনো চাকরিতে প্রবেশ করবে না। তারা সব একটা ন্যায়পরায়ণ পরীক্ষার মাধ্যমে প্রবেশ করবে। তারা হতাশাগ্রস্ত হবে না। তারা কখনো নিজের ভূমি বা অন্য কোনো উপায় অর্থ সংগ্রহ করে এই চাকরিতে প্রবেশ করবে না, যার ফলে তাদের দুর্নীতি বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আমি সরকারকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি আমলার সরকার হয়ে থাকেন, তাহলে ভোটের কি দরকার ছিল? আমলাদের দ্বারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতেন। আপনারা যদি বিরোধী দলের সরকার, বিরোধী দলকে বলছি, আপনারা যদি তাদের অনুগত হয়ে থাকেন, তাদের যদি ভয় পেয়ে থাকেন, তাহলে বিরোধী দলীয় অবস্থান কেন নিয়েছেন? আপনারা তো বলতে পারবেন না আপনার দুর্বল বিরোধী দল। আমরা মনে করি 60 থেকে 64টা 74টা আসন পেয়েছেন আপনারা, যা স্বাধীনতার পরবর্তীতে আমরা যতগুলো বিরোধী দল দেখেছি তার ভিতর অন্যতম। তাহলে কেন আপনারা চাকরির বয়স 32-এর পক্ষে থাকলেন? আমি সাংবাদিকদের ভাইয়ের
উদ্দেশ্য করে বলছি, আপনারা গণতন্ত্রের একটা চোখ, আপনারা দেশের সকল অন্যায় অবিচারকে উন্মোচন করেন। আমরা এখানে উপস্থিত হয়েছি এই আমলাদের বিরুদ্ধে। আমরা আজকে যুদ্ধ ঘোষণা করলাম। এরা দেশের যেখানে যেখানে দুর্নীতি করবে আপনারা ধরবেন। জনসাধারণকে বলবো, আপনারা ধরবেন, সোশ্যাল মিডিয়ায় তাদের অপকর্মগুলো তুলে ধরবেন। যতক্ষণ না পর্যন্ত তারা 40 করার জন্য সরকারকে বলবে, যতক্ষণ না গভর্নমেন্ট এই 40 বাস্তবায়ন করবে, আমাদের এই আন্দোলন তাদের বিরুদ্ধে চালন সব সময় থেকে যাবে। আর এই দুর্নীতিবাজ আমলাদের যারা সহযোগিতা করবেন, আপনারা জানেন বাংলাদেশে দুর্নীতি পরিচালনা আইন 1947 সালে প্রতিষ্ঠিত হয়, পাশ হয়। সেই আইনের সহযোগিতা যারা করে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হয়। তাদেরকেও আপনারা তালিকাভুক্ত করবেন। দেশবাসী এবং সাধারণ ছাত্র সমাজকে বলবো, আমাদের দাবিটা তোমাদের কাছে ছোট বড় হতে পারে, আমরা এই ডিপ স্টেটের অস্তিত্বকে বিনষ্ট করার জন্য দাঁড়িয়েছি। তোমরা আমাদের সাথে উপস্থিত হও। দেশের সকল রাজনীতিক ব্যক্তিত্বকে বলবো এবং দেশের সকল সুশীল সমাজকে বলবো, আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, আমাদের সাথে থাকুন। যেখানে দেখবেন আমলা আছে তাদের ব্যক্তি তথ্য দিবেন, আমাদের কাছে পরিবেশন করবেন, জাতির কাছে প্রবেশন করবেন। যদি ভয় পেয়ে থাকেন, প্রয়োজনে সোশ্যাল মিডিয়া ফেক আইডি খুলে ছড়িয়ে দেবেন। আমরা সেই অনুযায়ী সাংবাদিক ভাইদের সাথে দিয়ে আমরা সেখানে তথ্য সংগ্রহ করব। আপনারা জানেন বাংলাদেশে বিদ্যমান স্কেল অনুযায়ী যে টাকা তারা বেতন পায়, তারপরেও তারা 10 তলা 20 তলা বাড়ি করে, বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাণিজ্য করে। এইগুলো তারা কিভাবে করে? এদেশে দুর্নীতি করে। এখন বলবেন বয়স সীমার ক্ষেত্রে এটা সম্পৃক্ত কিসের? এই আমলাদের জন্য, এই আমলাদের দ্বারা নির্বাচিত সরকারের জন্য আজকে আমাদের 32 পাস হয় নাই। তাই আমরা এই আমলা, এই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা এই যুদ্ধ পরিচালনা করব মিডিয়ার মধ্য দিয়ে, আমরা এই যুদ্ধ পরিচালনা করব আইনের মধ্য দিয়ে। যারা এই দুর্নীতির দায়ে জড়িত তারা এই বাংলার বুকে কোথাও চাকরি করতে পারবে না। আমরা এও জানি বর্তমান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেন সংবিধান নিয়ে খুব অনেক কথা বলে থাকেন। আপনারা জানেন ওনার তো উচিত ছিল সংবিধান কি, সংবিধান বিষয়টা জনগণের কাছে পৌঁছে দেওয়া। উনি কখনো তা পৌঁছে দেন নাই। উনি নিজেকে খুব পণ্ডিত মনে করেন। ওনাকে উদ্দেশ্য করে বলবো, ঈদের সময় আপনি সড়ক ব্যবস্থার ক্ষেত্রে সড়ক মন্ত্রী বেরোলো কেন, আপনি বেরোলেন না? আপনি নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক মতো চালাইতে পারেন না, আবার সংবিধান নিয়ে কথা বলেন। আমি একটা কথা বলতে চাই, আপনি জানেন কি না জানি না, আজকে ভ্যানওয়ালা রিক্সাওয়ালার কাছে সংবিধান থাকে, আজকে সাংবাদিক ভাইদের কাছে সংবিধান থাকে, প্রত্যেকের পদে কিন্তু সংবিধান আছে। সংবিধান নিয়ে ঘেটাঘেটি কম করেন। জুলাই বিপ্লবের পর এদেশের মানুষ চেয়েছিল শোষণ মুক্ত একটা রাজনৈতিক সমাজ, কিন্তু জুলাই বিপ্লবের পরে এদেশের মানুষ কিন্তু সেটা পাচ্ছে না। আমি জানি আপনারা তা দিচ্ছেন না। আপনারা সংস্কার করেন, আপনারা সংস্কার ক্ষেত্রে প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না, কিন্তু আমাদের দাবি প্রধানমন্ত্রী না, এই দেশের মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বাংলাদেশের কোন পদে 2 বারের বেশি কেউ ইলেকশন করতে পারবে না। তাহলে এদেশের দুর্নীতি দূর হবে, না হলে মাফিয়া পরিবারগুলো এদেশে বারবার শোষণ করবে। কখনো কোনো সংস্কার দিয়ে কখনো কাজ হবে না। তাই বাংলাদেশের জনগণ ও সকলকে উদ্দেশ্য করে বলবো, আপনারা অনলাইন থেকে প্রত্যেকে আইন প্রয়োগ করবেন। আইন হচ্ছে আপনার অধিকার দিয়েছে, আইন আপনার ন্যায্যতা দিয়েছে, আইন আপনাকে সুস্পষ্টভাবে কথা বলতে বলেছে। তাই এক্ষেত্রে আপনাকে সচেষ্ট হতে হবে।
আমি আরো বলতে চাচ্ছি, যতক্ষণ এই গভর্নমেন্ট আমাদের 40-এর দাবি বাস্তবায়ন না করবে, ততক্ষণ আমাদের আন্দোলন থাকবে থাকবে থাকবে। ধন্যবাদ সবাই।